সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা নিউজে। শুরুতেই জানিয়ে দেব আজকের এমন সব ভয়ঙ্কর সংবাদ যা শুনলে আপনার চোখ রীতিমতো কপালে উঠে যাবে। হাসিনার প্রত্যাবর্তনের নতুন ইঙ্গিত, প্রত্যর্পণ চুক্তিতে ভিন্ন অবস্থানে ভারত। ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় অতিথি শেখ হাসিনা কোনো লুকোচুরি নয়, ফিরবেন পূর্ণ প্রোটোকল ও আনুষ্ঠানিক মর্যাদায়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশে জুলাই মানেই আন্দোলন, যার সরকারকে স্বৈরাচারী আখ্যা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল, এখন আবার তার জন্য গলা ফাটাচ্ছে সেই ছাত্রছাত্রীরা। তবে অনেকেই মনে করছেন হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া ভিতরে ভিতরে শুরু করে দিয়েছে কোনো অজ্ঞাত শক্তি। সে আবার অন্য কোনো তৃতীয় দেশও হতে পারে। তবে হাসিনা না ফিরলে বাংলাদেশ শুধু পিছিয়ে যাবে তা নয়, আরেকটি গাজা বা ফিলিস্তিনও হয়ে যেতে পারে। ইউনুস বাংলাদেশ চায়নি, তাই বাংলাদেশ ধ্বংস হয়ে গেলেই এরা আনন্দিত হবে। কিন্তু ৩০ লক্ষ মানুষের রক্ত, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা কি চক্রান্তের ফলে বিফলে যাবে? এই প্রশ্নের উত্তর দেবে আগামী বাংলাদেশ। তাদের বুঝে নিতে হবে তারা স্বাধীন দেশেই থাকবে নাকি পাকিস্তান বা আমেরিকার মতো দেশের অধীনে চলে যাবে। তবে হাসিনার ফেরার ঘোষণা দেওয়ার পর ক্রমশই তার ফেরার পথও প্রশস্ত হচ্ছে। যারা বলেছিল তাকে ফিরিয়ে এনে ফাঁসি দিতে চায়, তারাই এখনো তাকে ফেরানোর বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারছে না। কোনো অর্বাচীন আবার এমন মন্তব্য করছে যেন হাসিনা বিমানবন্দরে নেমে ফাঁসির দড়ি গলায় পরে নেবেন। পরে কেউ একজন দেশে আসার পরিকল্পনা করছে। আমরা ফাঁসির দড়ি রেডি করে অপেক্ষা করছি। আপনি ডিসেম্বরে আসুন, আর যখন ফাঁসির দড়িতে তাকে ঝুলতেই হবে। মজার বিষয় হলো তাদের মধ্যে কেউ আবার চিফ প্রসিকিউটরও ছিলেন। যদিও সবাই জানে তিনি জামাত এবং পাকিস্তানের পরিবারের সঙ্গে শেষ বদলা নেওয়ার জন্য নিয়োগ পেয়েছিলেন। তবে কোনো একটি সমঝোতা ছাড়া যে ভারত হাসিনাকে ফেরত পাঠাবে তা মনে হয় না। ভারতের প্রতিনিধিরা মুখে যাই বলুক, শেখ হাসিনা দেশে ফেরা এবং প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান সম্পূর্ণ অপরিবর্তিত রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, যে কোনো প্রত্যর্পণের বিষয়টি মূলত একটি আইনি বিষয়। তাই শেখ হাসিনা দেশে ফেরার বিষয়টি সম্পূর্ণভাবে প্রচলিত আইনি নিয়ম এবং প্রক্রিয়া অনুযায়ী নিষ্পত্তি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিং এ বিষয়টি নিয়ে ভারতের অবস্থান আরও বিস্তারিত তুলে ধরেছে। Statements or interview that was given by former Prime Minister. Now, on this particular issue, there is no change in our approach to the matter. বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার আনুষ্ঠানিক অনুরোধ জানানো হলেও ভারত এটিকে একটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়া হিসেবে বিবেচনা করছে। শেখ হাসিনা সম্প্রতি আন্তর্জাতিক মাধ্যমে দেশে ফিরে আত্মসমর্পণ করার যে ইচ্ছার কথা জানিয়েছেন, তা তার একান্তই নিজস্ব বিষয়। এর প্রেক্ষিতে ভারতের নীতিগত অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ভারত থেকে এই বিষয়ে হস্তক্ষেপ করা হবে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024 সালের অগস্ট মাসে দেশ ত্যাগের পর থেকে ভারতে অবস্থান করছেন। পরবর্তী অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ হওয়ায় তাকে দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ সরকার। তবে শেষ পর্যন্ত ফেরেন, তবে তার সঙ্গে থাকবে লক্ষ লক্ষ বাংলাদেশের সাধারণ জনগণ। আর যারা মুখ খুলতে ভয় পাচ্ছে, তারা সেদিন কোনো বাধা, কোনো ভয় মানবে না। ডিসেম্বরে ফিরছেন নেত্রী হাসিনা। তিনি বাংলাদেশের লড়াইয়ের শেষ কথা। তিনি মুক্তিযুদ্ধের পরিবারের অগ্নিকন্যা, তিনি শেখ হাসিনা। তার একটা বার্তা দেশে বিদেশে ফেলে দেয়। তার একটা অডিও পোস্ট বাংলাদেশ এবং বিদেশের সংবাদের শিরোনাম হয়ে দাঁড়ায়। তিনি মুজিব কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনা দেশে ফিরে যাওয়া অর্থাৎ প্রত্যাবর্তনের সিদ্ধান্ত ভারত সরকারের অবস্থান কি? এই প্রসঙ্গে মঙ্গলবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ঘোষণা সম্পর্কে ভারত সরকার কোনো প্রতিক্রিয়া। অন্যদিকে বাংলাদেশ সরকারের তরফে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি সম্পর্কে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন, এটি সম্পূর্ণ আইনি বিষয়। আইনের পথেই এর নিষ্পত্তি হবে। সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সভানেত্রী হাসিনার দিন কয়েক আগে সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জানান, তিনি আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাবেন। দেশের বাইরে থাকা দলের নেতারাও তার সঙ্গে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্রকে প্রশ্ন করা হয়েছিল, শেখ হাসিনার বক্তব্য নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে নয়াদিল্লি কোনো কথা হয়েছে কিনা। এই প্রশ্নের কোনো জবাব দেননি মন্ত্রকের মুখপাত্র। তিনি ফের বলেছেন, প্রত্যর্পণের বিষয়টি নিষ্পত্তি হবে আইনি পথে। সেই সঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরো বলেছেন, শেখ হাসিনা বিষয়ে ভারত সরকারের অবস্থানের কোনো পরিবর্তন। উল্লেখযোগ্য হলো, স্বয়ং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বছরখানেক আগে জানিয়ে দেন, শেখ হাসিনা যতদিন মনে করবেন ততদিন ভারতে থাকবেন। ভারত কখনো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনা বলেছেন, বাংলাদেশ সরকার বারে বারে তাকে ফেরত চাইছে, সেই কারণে তিনি নিজেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত। তিনি আরো বলেছেন, তার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে জেনেও ঝুঁকি মাথায় নিয়ে তিনি ফিরে যেতে চান। তিনি বলেছেন, তার আপামর আওয়ামী লীগের সমর্থকরা মার খাচ্ছে, মুখে অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মীরা রয়েছে। সেই নেতাকর্মীদের ছেড়ে তিনি ভারতের আশ্রয়ে বসে থাকতে পারবেন না। তাই তার যদি মৃত্যু হয়, তিনি চেয়েছেন তার বাবা মায়ের দেওয়ার দেশ বাংলাদেশ তার মৃত্যু হয়।
তিনি আরো জানিয়েছেন, যদি আমার ফাঁসিও হয় তা যেন বাংলাদেশের মাটিতেই হয়। এই পরিস্থিতিতে শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফেরা নিয়ে চরম আতঙ্কে ডুবেছে বাংলাদেশের বিএনপি এবং তার প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন দেখার বিষয়, আগামী ডিসেম্বরে বাংলাদেশ শেখ হাসিনা আদৌ কি আগমন ঘটবে, আর যদি ঘটে কিভাবে বর্তমান সরকার তা সামাল দেবে, সব ভবিষ্যৎ উত্তর। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জাতীয় সংসদে ঘোষণা করেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি দেশে আসার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশ তাকে ভারতের কাছে সরকারিভাবে ফিরে পেতে চায়, যাকে আইনি ভাষায় বলা হয় প্রত্যর্পণ। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দী প্রত্যর্পণ চুক্তি রয়েছে। জাতীয় সংসদে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ঘোষণা করেছেন, হাসিনা আদালতে আত্মসমর্পণের সুযোগ পাবেন না। বাংলাদেশের মাটিতে পা দেওয়া মাত্র পুলিশ তাকে গ্রেপ্তার করবে, কারণ তিনি সাজাপ্রাপ্ত আসামি। বাংলাদেশ সরকার এবং বিএনপি, জামায়াত ও এনসিপি 24শে জুলাই বিপ্লব উদযাপন করছে। এই উপলক্ষে জাতীয় সংসদের আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে আইনি পথে নানাভাবে সরকার চেষ্টা। তাৎপর্যপূর্ণ হল, মঙ্গলবার প্রায় একই সুরে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ঘোষণা করেন, শেখ হাসিনার বিষয়ে সরকার আইন মেনে পদক্ষেপ করবে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, শেখ হাসিনার বিষয়ে ভারত সরকারের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। কূটনৈতিক ও প্রশাসনিক বিশেষজ্ঞরা বলছেন, ভারত সরকার শেখ হাসিনার বিষয়ে যে অবস্থান নিয়েছে তাতে আওয়ামী লীগ নিজে না চাইলে তার ভারতে থাকতে কোনো সমস্যা নেই। ভারত সরকারের সিদ্ধান্ত হলো, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যতদিন চাইবেন ততদিন তিনি অতিথি হয়ে থাকতে পারেন। বিশেষজ্ঞ বলছেন, বাংলাদেশ সরকার প্রত্যর্পণের কথা বললেও শেখ হাসিনার ক্ষেত্রে ওই বিষয়টি খাটে না। বাংলাদেশ তাকে পলাতক আসামি বলে বিচার শুরু করলেও ভারতের চোখে তিনি একজন বিপদবিধি, কারণ বাংলাদেশ বিমান বাহিনীর বিমান তাকে দিল্লি পৌঁছে দিয়ে গিয়েছিল। বাংলাদেশ প্রশাসনের তরফে নয়াদিল্লিকে জানানো হয়েছিল, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করার জন্যই তার দেশ ত্যাগ করেছে। সেই সঙ্গে ভারতে তাকে আশ্রয় দেওয়ার অনুরোধ জানানো হয়। ওয়াকিবহাল মহলের খবর, এই সংক্রান্ত আলোচনায় বিদেশ মন্ত্রক ছাড়াও বিদেশের সেনাবাহিনীর মধ্যেও আলোচনা হয়েছিল। ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে টেলিফোনে দীর্ঘ সময় কথা বলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ফলে ভারত সরকারের পক্ষে কোনোভাবেই শেখ হাসিনাকে পলাতক আসামি হিসেবে বিবেচনা করার অবকাশ নেই। অতএব বন্দী প্রত্যর্পণ চুক্তি শেখ হাসিনার ক্ষেত্রে খাটবে না। পদত্যাগ সহ একাধিক দাবিতে উত্তাল বাংলাদেশ। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামানার স্মৃতি উস্কে ফের পথে নামলেন ছাত্ররা। মঙ্গলবার ঢাকায় মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড ঘেরাও করেন তারা। শুধু তাই নয়, ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ছাত্ররা। ঢাকার পাশাপাশি বরিশাল, কুমিল্লা সহ দেশের বিভিন্ন প্রান্ত ছড়িয়ে পড়েছে এই আন্দোলন। আন্দোলনকারীদের অভিযোগ, সম্প্রতি এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞানে ভুল ও কঠিন প্রশ্নপত্র করা হয়েছে। তাদের দাবি, দেশের বিভিন্ন বন্যা এবং বৃষ্টি বিপর্যয়ের মাঝেও সরকার এইচএসসি পরীক্ষা বাতিল করেনি, ফলে বহু ছাত্রছাত্রী পরীক্ষাও দিয়ে পারেনি। তাই শিক্ষামন্ত্রী ইস্তফা সহ শিক্ষা সংক্রান্ত একাধিক দাবিকে পথে নামেন তারা। মঙ্গলবার দুপুরের পর ঢাকা শিক্ষা বোর্ডের কাছে শুরু হয় জমায়েত। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে স্লোগান দিতে থাকে তারা। মিছিলটি শিক্ষা বোর্ডের দিকে এগোলে দেয়। এরপরে তৈরি হয় উত্তেজনা। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেড়ে যায় আন্দোলনকারীদের। বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা শিক্ষা বোর্ড লক্ষ্য করে ইট ছুঁড়ে। মারুফ হাসান ছাত্রের কথায়, এই শিক্ষামন্ত্রী আমাদের মুরগি মনে করেন। উনি কি ভুলে গিয়েছেন যে এই মুরগিরাই 2024 সালে রক্ত দিয়েছিল বলেই তিনি শিক্ষামন্ত্রী হতে পেরেছেন? আমাদের একমাত্র তার পদত্যাগ। জানা গিয়েছে, এই অবরোধের জেরে ঢাকা, বরিশাল সহ 32টি যান চলাচল ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন বহু যাত্রী। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সামান্য বল প্রয়োগ করে বলেও সূত্রের খবর। উল্লেখ্য, টানা বৃষ্টিতে সোমবারও পথে চলা। এদিন বিকেল 4টার কিছু আগে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। এর আগে দুপুর 2:45টার দিকে বক্সিবাজারে ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে আন্দোলন করেন আন্দোলনকারীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেও তোলেন স্লোগান। কিন্তু মঙ্গলবার বিক্ষোভের ঝাঁজ আরো বাড়ল। বাংলাদেশের দিকে চোখ রাখাচ্ছে ভয়ঙ্কর বিপদ। যে কোনো মুহূর্তে চীনা ভূখণ্ডকে তছনছ করে দিতে পারে। জলের নিচে তলিয়ে যেতে পারে মাইলের পর মাইল ঘরবাড়ি। একও জলের জন্য হাহাকার করতে পারে লক্ষ লক্ষ মানুষ। সেই আজ আছড়ে পড়বে ভাতের প্লেটেও। এমনিতেই রাজনৈতিক ক্ষেত্রে এর হাওয়া অন্যদিকে বইছে। চারিদিকে ভাব ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। এবার কি তবে সামলাতে পারবে পদ্মা পার? গোটা দেশের পরিস্থিতি কি হবে? তবে শুধু বাংলাদেশ নয়, এই বিপদের অদৃশ্য থাবা বসতে যাচ্ছে পূর্ব শুরু করে দক্ষিণ এশিয়ার বহু মানুষের ওপর। এই মহা বিপদের নাম হচ্ছে এল নিনো। আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি আইএস বার্তায় জানিয়েছে, এল নিনোর কারণে ভয়াবহ বন্যা, প্রাণঘাতী রোগ, তীব্র খরা হয়ে পড়বে, যার খবরে পড়ে মৃত্যু মুখে পড়ে যাচ্ছে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলের
বিশেষজ্ঞরা বলছেন বর্ষাতে সামান্য বৃষ্টি হলে জলবদ্ধ পরিস্থিতি হয় পড়তে পারে। এখনো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বন্যা পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে এত বড় একটি সংকটকে মোকাবিলা করতে প্রশ্নটা কিন্তু উঠছে। এই এল নিনোর উৎপত্তি প্রশান্ত মহাসাগরে। প্রশান্ত মহাসাগরে সমুদ্র পৃষ্ঠে তাপমাত্রা বৃদ্ধির একটি স্বাভাবিক জলবায়ুগত চক্র। এভাবে বিশ্বজুড়ে স্বাভাবিক বায়ু প্রবাহ এবং বৃষ্টিপাতের ধরন বদলে যায়, যার ফলে দক্ষিণ এশিয়ার খরা, প্রচন্ড তাপপ্রবাহ এবং ভারতে মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়ার মতো দেখা দিতে পারে। প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে পড়ে যেটা একেবারে ওলটপালট করে দেয় বৈশ্বিক আবহাওয়াকে। বিজ্ঞানীরা এটাকে বলে এল নিনো। আবহাওয়াবিদদের মতে 1950 থেকে এইবারের এল নিনো অন্যতম শক্তিশালী রূপ নিতে যাচ্ছে, যার সবচেয়ে মারাত্মক প্রভাব দেখা যাবে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভারত মহাসাগরের আকস্মিক পরিবর্তন। এই সংকটে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ এবং এর প্রতিবেশীরা। এমনিতে রোহিঙ্গা ক্যাম্পে টানা বৃষ্টি, ভূমিধসে নিহত 15, ক্ষতিগ্রস্ত 26 সাধারণ মানুষ। এর মধ্যে ভয়ঙ্কর ধাক্কাটা আসতে চলেছে। বিশ্বব্যাংক এক ভয়ঙ্কর পূর্বাভাস দিয়েছে। এল নিনোর প্রভাবে দক্ষিণ এশিয়া এবং পূর্ব আফ্রিকার ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে ধানের 1/5 থেকে শুরু করে অর্ধেক পর্যন্ত কমে যেতে পারে। সেখানে কোটি কোটি মানুষের বেঁচে থাকার প্রধান অবলম্বন চাল। এখানে উৎপাদন অর্ধেক হয়ে কি পরিস্থিতি তৈরি হবে গোটা দেশ জুড়ে, সেটা কিন্তু সহজেই বোঝা যায়। এখন বিশ্ব রাজনীতির চাকাও সাধারণ মানুষের বিপক্ষেই ঘুরছে। এমনিতেই হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি কিছু থাকায় গোটা বিশ্বজুড়ে কি হয়েছিল সেটা টের পেয়েছে প্রত্যেকে, যার প্রভাব পড়ে গিয়েছিল বাংলাদেশেও। গ্যাসের সংকট তীব্র হয়েছিল, যার আজ খানিকটা ভারতও পেয়েছিল। এটার থেকে বাঁচার কি এবার উপায়? বলা হচ্ছে প্রকৃতির রুদ্র রূপ ঠেকানো যায় না, প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে বিশ্বায়নের জেরে, কিন্তু আগাম সতর্ক থাকা যায়। যে কোনো আগাম সতর্ক থাকতেই পারে। সেক্ষেত্রে ব্যবস্থাপনা করে রাখলেই গোটা দেশকে বাঁচানো গেলেও যেতে পারে। ফলে আতঙ্কিত নয়, সতর্ক হওয়া উচিত। ঢাকা বাংলাদেশের বিদ্যুৎ খাতের ইতিহাসে সবচেয়ে আলোচিত বিদ্যুৎ আমদানি চুক্তিগুলোর একটি ভারতের আদানি পাওয়ারের সঙ্গে স্বাক্ষরিত 25 বছর বিদ্যুৎ ক্রয় চুক্তির মধ্য দিয়ে 2017 সালে সম্পাদিত এই চুক্তি অনুযায়ী ভারতের ঝাড়খণ্ডের গড্ডা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশের সর্বোচ্চ 1600 মেগাওয়াট সরবরাহের কথা। শুরুতে এই প্রকল্পকে জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে তুলে ধরা হলেও সময়ের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক, আইনি এবং কৌশলগত দিয়ে প্রশ্ন বেড়েছে। সরকার নিযুক্ত জাতীয় পর্যালোচনা কমিটির সাম্প্রতিক মূল্যায়নে বলা হয়েছে চুক্তির একাধিক ধারা বাংলাদেশের জন্য আর্থিকভাবে অস্বাভাবিক ব্যয়বহুল, প্রক্রিয়াগতভাবে দুর্বল। কমিটির মতে কয়লার মূল্য নির্ধারণ, করের হিসাব, ঝুঁকি বন্টন এবং মূল্য নির্ধারণের পদ্ধতিতে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা দিন আগে বাংলাদেশকে অতিরিক্ত ব্যয়ের মুখে ফেলছে। একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহে সাময়িক যেখানে বিঘ্নের ঘটনাগুলো বড় একটা বিদেশি উৎসের উপর অতিরিক্ত ঝুঁকিও সামনে নিয়ে এসেছে। 2017 সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং আদানি পাওয়ারের মধ্যে বিদ্যুৎ চুক্তি সই হয়। বিদ্যুৎ উৎপাদনের জন্য ভারতের ঝাড়খণ্ডে বিদ্যুৎ কেন্দ্র যে তৈরি হয়, মূল ক্রেতা বাংলাদেশ। অর্থাৎ প্রকল্পটি কার্যত বাংলাদেশের জন্য হলেও এটি বাংলাদেশের ভূখণ্ড নয়, ভারতে। এই চুক্তি আর্থিক দরপত্রের মাধ্যমে হয়নি। প্রথমত আদানি বিদ্যুতের মূল্য বেশি, আর দ্বিতীয়ত কয়লার মূল্য নির্ধারণী সূত্র বাংলাদেশের ব্যয় বাড়িয়ে দিতে পারে। আর্থিক কিছু কর এবং অতিরিক্ত ব্যয় যুক্ত হয়েছে। সর্বোপরি ঝুঁকি বন্টনের কাঠামোগত বাংলাদেশ তুলনামূলকভাবে বেশি দায় বহন করছে বলে পর্যালোচনা জানিয়েছে। কমিটির সুপারিশ ছিল চুক্তির মূল্য নির্ধারণের সূত্র পুনর্বিবেচনা করা, প্রয়োজনে পুনরায় দর কষাকষি করা এবং বাংলাদেশের স্বার্থ রক্ষায় আইনি এবং বিকল্পগুলো খতিয়ে দেখা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আর্থিক ঘাটতির অন্যতম কারণ হিসাবে ক্যাপাসিটি চার্জ, ব্যয়বহুল জ্বালানি এবং উচ্চ মূল্যের কিছু বিদ্যুৎ ক্রয় চুক্তিকে ছিন্ন হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়নে বোর্ড কয়েক বছর ধরেই বড় অঙ্কের আর্থিক ঘাটতি নিয়ে পরিচালিত হচ্ছে। যদি কোনো রাষ্ট্র মনে করে যে একটি চুক্তি জনস্বার্থের বিরুদ্ধে, তাহলে পুনরায় আলোচনার চেষ্টা আন্তর্জাতিক বাণিজ্যে অস্বাভাবিক নয়। তবে একতরফাভাবে চুক্তি বাতিল করলে আন্তর্জাতিক সালিশ, ক্ষতিপূরণ দাবি এবং বিরোধের মতো জটিলতা তৈরি হতে পারে। ফলে সরকার পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তির শর্ত পুনর্বিবেচনার দিকে এগোবে বলে মনে করছে বিশেষজ্ঞদের একাংশ। ভারতের সংস্থা আদানি বিদ্যুৎ যদি ভারত আগামীতে বন্ধ করে দেয়, বাংলাদেশের জন্য বাংলাদেশ যে অন্ধকারে ডুবতে চলেছে তা বোঝাই যাচ্ছে। এখন দেখার বিষয়ে বাংলাদেশের নবনিযুক্ত বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার আই হ্যাভ এ প্ল্যান নীতি বাংলাদেশের জন্য আগামীতে কি অপেক্ষা করে রয়েছে সময় বলে দেবে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আসন্ন স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি ও আন্তর্জাতিক কূটনীতির টেবিলে এক নজিরবিহীন ও নতুন মোড় সামনে এসেছে। দলীয় ও কূটনৈতিক বিভিন্ন উচ্চস্তরের সূত্র থেকে এটি স্পষ্ট করা হয়েছে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোনো সাধারণ রাজনৈতিক আশ্রয়ে বা লজিস্টিক সাপোর্টে নয়,
বরং প্রতিবেশী রাষ্ট্র ভারতে সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক ও সর্বোচ্চ রাষ্ট্রীয় অতিথি স্টেট গেস্ট হিসেবে অবস্থান করছেন। খোদ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নীতি নির্ধারণী মহলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের পক্ষ থেকেও ইতিপূর্বে নিশ্চিত করা হয়েছে যে শেখ হাসিনাকে সেখানে সর্বোচ্চ প্রোটোকল ও রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হচ্ছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নীতি নির্ধারক ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সূত্রগুলো অত্যন্ত জোর দিয়ে বলছেন, আগামী দিনে শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরবেন তখন কোনো লুকোচুরি বা সাধারণ প্রক্রিয়ায় নয়, বরং সম্পূর্ণ যথাযথ ও আনুষ্ঠানিক রাষ্ট্রীয় মর্যাদার মধ্য দিয়েই তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে। ভারতের রাষ্ট্রীয় অতিথি হিসেবে পাওয়া এই আন্তর্জাতিক প্রোটোকল ও আইনি বৈধতা তার দেশে ফেরার পথকে আন্তর্জাতিক মহলে যেমন এক শক্তিশালী ভিত দিচ্ছে, ঠিক তেমনি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণকেও এক মস্ত বড় মনস্তাত্ত্বিক ধাক্কার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ঢাকার ক্ষমতার কেন্দ্রবিন্দু এবং দিল্লির সাউথ ব্লক পর্যন্ত এখন একটাই চুলচেরা বিশ্লেষণ চলছে যে এই রাষ্ট্রীয় মর্যাদার প্রত্যাবর্তন আগামী দিনগুলোতে দেশের রাজপথের ক্ষমতার সমীকরণ এবং দুই দেশের দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ককে কতটা নাটকীয়ভাবে পুনর্নির্ধারণ করতে পারে। আওয়ামী লীগের তৃণমূলের লাখো কোটি উজ্জীবিত নেতাকর্মী এই প্রোটোকলের খবরটিকে নিজেদের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক বিজয় হিসেবে দেখছেন এবং রাজকীয় এই প্রত্যাবর্তনের মাহেন্দ্রক্ষণের জন্য ভেতরে ভেতরে জোর প্রস্তুতি নিচ্ছেন। দলের ভেতরে এই বার্তাটি নেতাকর্মীদের নতুন করে উজ্জীবিত করে তুলেছে। বেঙ্গলি জার্নালের বিশেষ আন্তর্জাতিক, কূটনৈতিক ও কৌশলগত রাজনৈতিক উইং ভারতের সাউথ ব্লকের অভ্যন্তরীণ প্রোটোকল সিদ্ধান্ত, আওয়ামী লীগের কেন্দ্রীয় লিয়াজো কমিটির তৎপরতা এবং শেখ হাসিনার এই রাষ্ট্রীয় মর্যাদায় ফেরার বৈশ্বিক প্রতিক্রিয়ার প্রতিটি মুহূর্তের খবরাখবর অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও প্রতি মুহূর্তে চিকিৎসকের অ্যাপ্রন গায়ে দিয়ে কেউ গুন্ডামি করলে সেটাকে গুন্ডামিই বলতে হবে। ডাক্তার বলে কুসুম কুসুম মলম মাখানোর প্রয়োজন নেই। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অফিসে টালা ঝুলিয়ে রেখে তারপর চিকিৎসকের দলবদ্ধ হয়ে এক সরকারি কর্মকর্তাকে অবরুদ্ধ করার ছবিটা 2026 সালের জুলাই মাসে দাঁড়িয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বাংলাদেশের স্বাস্থ্য প্রশাসন এখন কার হাতে জিম্মি। ঘটনা কোনো বিচ্ছিন্ন দ্বন্দ্ব নয়, এটা পরিকল্পিতভাবে প্রশাসনের ভেতর দলীয় আনুগত্য জাহির করার সংস্কৃতি। ড্যাব নামক চিকিৎসক সংগঠনের যে অংশটি এখানে হামলার নেতৃত্ব দিয়েছে তারা নিজেদের বিএনপিপন্থী পরিচয় গোপনও করছে না, বরং প্রকাশ্যেই বলে বেড়াচ্ছে ড এস এম মনিরুজ্জামান আওয়ামী লীগ সমর্থন করতেন, তাই তাকে পদোন্নতি দিয়ে এই পদে থাকতে দেওয়া চলবে না। যুক্তি তো দাঁড়ালো এই যে একটি সরকারি চাকরিতে নিয়োগ আর বদলির একমাত্র মাপকাঠি দলীয় পরিচয়, দক্ষতা বা অভিজ্ঞতা নয়। অথচ ঠিক এই একই দল যখন বিরোধী আসনে ছিল তখন আমলাতন্ত্রের নিরপেক্ষতা আর পেশাদারিত্বের কথা বলে আকাশ পাতাল কাঁপিয়েছে। ড মনিরুজ্জামান 5 আগস্টের পর বদলি হয়ে সাতক্ষীরায় গিয়েছিলেন, তার মানে তৎকালীন প্রশাসনিক প্রতিশোধের শিকার তিনিও হয়েছিলেন। কিন্তু তাতেও ক্ষান্ত হয়নি এই গোষ্ঠী, বরং তিনি পদোন্নতি পেয়ে বরিশালে ফেরায় তাদের ক্ষোভ যেন বাঁধ ভাঙা। প্রশ্ন হচ্ছে, যারা 2001-06 সালে পেশেন্টের লাশ ফেলে রেখে হাসপাতালে স্ট্রাইক করতেন, যে দলের শাসনামলে স্বাস্থ্যখাতে দুর্নীতি আর চিকিৎসকদের রাজনৈতিক কোটা পূরণে প্রতিষ্ঠানের সর্বনাশ হয়েছিল, সেই একই দল আজ রাষ্ট্র ক্ষমতায় বসে পেশাদারিত্বের পাঠ পড়াবে। বাস্তবতা হলো ড্যাবের একটা অংশ এখন ক্ষমতার দম্ভে বিভোর হয়ে প্রকাশ্য দাপট দেখাচ্ছে, আর সরকার নীরব দর্শকের ভূমিকায়। এই নীরবতা অনুমোদনেরই নামান্তর। নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাদক সেবন ও বিক্রির প্রতিবাদ করায় এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাত 11:30টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের তেঁতুলতলা বাজার সংলগ্ন পল্লী বিদ্যুতের সাব স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। মৃত মোহাম্মদ ফারুক ওরফে শহীদ 50, উপজেলার মধ্য সুন্দরপুর গ্রামের চৌধুরী মিস্ত্রির ছেলে। তিনি সুন্দরপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং তেঁতুলতলা বাজারের ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় 2 যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটকরা হলেন একই গ্রামের আলামিনের ছেলে মোহাম্মদ আরশাদ আকাশ 26 এবং দুলাল মিয়ার ছেলে মোহাম্মদ সাজ্জাদ হোসেন আকাশ 20। মৃতের বড় ছেলে মোহাম্মদ ইমরান হোসেন বলেন, মঙ্গলবার রাতে তেঁতুলতলা বাজারের একটি দোকানে মাদক সেবনকে কেন্দ্র করে বাবার সঙ্গে আরশাদ আকাশের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ফারুক তাকে দোকান থেকে বের করে দেন। এর জের ধরে বুধবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে তার বাবার ওপর হামলা চালানো হয়। পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কবিরহাট পৌরসভা বিএনপি সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতাধীনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। কবিরহাট থানার ওসি রোমেল বড়ুয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক সেবন নিয়ে পূর্ববিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক 2 যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।